আপাতত একটু অফ করতে হবে, কিছু করার নেই, কারণ যেহেতু ওটাও টেলি সোপার কি মেগা সিরিয়াল যেরকম হয়, আর ইলেকশন টাইমে আমাদের প্রচুর ব্যস্ততা থাকে, অনেক কাজ থাকে, তো এই মুহূর্তে দুটো ব্যালেন্স করা সম্ভব না। তাহলে কি করবে, মানে ওখান থেকে একটু নিজেকে সরিয়ে বিরতি নিতে। নারী সুরক্ষা, আমি একজন নারী হয়ে বলতে পারি যে আমাদের রাজ্যে যেভাবে মেয়েরা মাথা উঁচু করে সম্মান নিরাপদ মনে 100%, কলকাতা তো সব থেকে নিরাপদ শহর, এটা আমাদের কথা নয়, এটা সেন্ট্রালের রিপোর্ট, এটা এনসিআরবির রিপোর্ট যে কলকাতা সেফেস্ট শহর সিটি। আর ওয়েস্ট বেঙ্গল এমন একটা জায়গা যেখানে মেয়েরা স্বাধীন। কিছু মানুষ আছে যাদের স্বভাব ট্রোল করা, কিছু মানুষ আছে যাদের স্বভাব কুৎসা করা, আমাকে না এইগুলো খুব একটা বিচলিত করে না। মানে এগুলো আমি হয়তো এতদিন এটাকে ফেস করে, আর এখন আরো অনেক বেশি, কারণ সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ। আগে এটা 10-15 বছর আগে এটা ছিল। এই বিজেপির নেতারা বলছিল যে লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা, মানুষ লাইনে দাঁড়িয়ে ভিক্ষা নিচ্ছে। আজকে তারাই পাল্টি খেয়ে বলছে যে আমরা এলে 3000 টাকা, 3000 একদম ডাবল। কিন্তু এইটাই তফাৎ যে দিদি আগে দিয়ে তারপরে আশীর্বাদ চান, আর বিজেপির নেতারা বলে আগে দাও ভোট তারপরে দেবো, আর ভোট না দিলে তোমার 100 দিনের কাজের টাকা বন্ধ করো। তুমি একটু আগে বলে কাল থেকে রাতে থাকতে হবে, কিছুদিন আগে দিদির একটা কথা অনেক আঘাত পেয়েছিলেন যে রাত 8টার পর মেয়েরা বাইরে বেরোবেন না। কি বলবে, এটা কোথাও কন্ট্রাডিক্ট করে? এই বছর বিধানসভা নির্বাচনে অনেকেই টলিউডের অনেক নাম প্রার্থী হিসেবে আশা করেছিলেন, অনেকে অনেক কথা বলেও দিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে একজন ছিলেন এবং আছেন, আরো বেশ কিছু জন আছেন, কিন্তু যিনি ছোট পর্দার একমাত্র যাকে বলা যায় সেই মানে সেই জায়গায় রাজ করেন, এখনো আমি এসে দেখলাম করছেন, তারই কেন্দ্রে তিনি বসে আছেন। এবং একটু আগে বেশ ভালো মুডে ছিলেন লাভলি মৈত্র। যদিও এইভাবে প্রথমবার লাভলি সাহের কথা, প্রত্যেকবার চরিত্র ধারাবাহিক নিয়ে, এখানে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র বোধহয় লাভলিকে আমরা দেখি, তাই তো? একদম। কি বলবে লাভলি, মানে আবার এই যে বিশ্বাস, আবার বিশ্বাস থেকে আবার প্রার্থী হওয়া, মানে এটা তো একটা বড় ব্যাপার, কারণ অনেকে অনেক নাম জল্পনা শুনেছিলেন, কিন্তু দিদি এবং অভিষেক ব্যানার্জি বিশ্বাস করে আবার প্রার্থী তোমায় করলেন। কি বলবে সেটা নিয়ে? প্রথমে বলবো আমি কৃতজ্ঞ তাদেরকে, আমার দলের কাছে কৃতজ্ঞ, আমার নেত্রীর কাছে কৃতজ্ঞ, আমি অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে আবার ভরসা করেছেন, এই সুযোগ দিয়েছেন দ্বিতীয়বার একই কেন্দ্রে থাকার এবং মানুষের জন্য হয়ে, মানুষের হয়ে লড়াই করার, মানুষের পাশে থাকার। এই জন্য আমি কৃতজ্ঞ, এবং সোনারপুরবাসীর কাছেও কৃতজ্ঞ যে তারা 5 বছর আমাকে ভালোবাসা দিয়েছে। আমি তাদের ভরসা হয়ে উঠতে পেরেছি একটু হলেও, আর তাদের ঘরের মেয়ে হয়ে থাকতে পেরেছি তাদের পাশে, তাদের সুখ দুঃখে সবসময়। তো আগামীতেও তাদের আশীর্বাদ পাবো এই আশা রাখি। তুমি যে কথাটা বলছিলে যে যেহেতু মানে তুমি কাজ করেছো, সেই জায়গা দেখেই নিশ্চয়ই দিদি নির্বাচন করেছেন, না হলে এমনি এমনি তো করেন না। সেক্ষেত্রে অনেকেরই আমি দেখেছি, যেমন সোহমদারি জায়গা বদল হয়েছে, তোমার হয়নি, কেন্দ্র বদল হয়েছে আর কি। সেক্ষেত্রে কতটা সামলাতে পেরেছো, মানে তোমার দিক থেকে তুমি কতটা স্যাটিসফাইড বিধায়ক হিসেবে? আমরা না সবাই দিদির প্রতিনিধি। অ্যাকচুয়ালি তো সারা বাংলা জুড়ে উন্নয়ন যিনি করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এটা বিধানসভা ভোট, অর্থাৎ আমরা এটা বিশ্বাস করি মনে প্রাণে যে 294টা আসনের প্রার্থী কিন্তু তিনি। তাকে দেখে, উন্নয়নকে দেখে ভোট হয়, এবং তার উন্নয়নকে আমি তার প্রতিনিধি হিসেবে মানুষের কাছে পৌঁছে দিয়েছি মাত্র। এটাই আমার কাজ, আমি সেটা করেছি। আগামী দিনেও মানুষ তার উপর ভরসা রেখেই আমাদের ভোট দেবে, এবং আগামী দিনও তার উন্নয়নকে আমরা মানুষের কাছে পৌঁছে দেব, এটাই আমাদের শপথ। তো এটাই মানে আমি কাজ, আমার যেটা দায়িত্ব আমি সেটা নিয়ে কাজ করেছি, এবং সেই জায়গা থেকে কোথাও গিয়ে হয়তো আমার উপর দল একটু হলেও আস্থা রেখেছেন যে দ্বিতীয়বার আবার আমি এই কাজটা করতে পারবো, বা মানুষের এক্সপেকটেশনস আরো বাড়বে আমার প্রতি, আমারও দায়িত্ব বাড়বে, আরো বেশি ভালো করে কাজ করার ইচ্ছেটাও থাকবে, যেহেতু এটা আমার দ্বিতীয়বার। আর কাজ করার ইচ্ছে সবসময় ছিল আমার, এখনো আছে, আগামী দিনেও থাকবে। সুযোগ পাওয়াটাই সব থেকে বড় কথা। সেই জায়গা থেকে আমি যে একই কেন্দ্র থেকে আবারও দ্বিতীয়বার সুযোগ পেয়েছি, এটাই আমার কাছে খুব ভালো লাগার বিষয়, আর আমি আরো একবার আমার নেত্রীর কাছে কৃতজ্ঞ। জোর কদমে প্রচার শুরু হবে এবার, আবার অন্যদিকে চলছে ধারাবাহিক, সেখানে ইম্পর্টেন্ট ট্র্যাক। অনেকেই ভাবছেন এবার কি প্রচারের জন্য ধারাবাহিক ছেড়ে দেবেন লাভলি? আপাতত একটু অফ
করতে হবে, কিছু আচ্ছা। করার নেই, কারণ যেহেতু ওটাও টেলি হ্যাঁ, সোপার হ্যাঁ। মেগা সিরিয়াল যেরকম হয়, হ্যাঁ। আর ইলেকশন টাইমে আমাদের প্রচুর ব্যস্ততা থাকে, অনেক কাজ থাকে, তো এই মুহূর্তে দুটো ব্যালেন্স করা সম্ভব না। তাহলে কি করবে, মানে ওই ওখান থেকে একটু নিজেকে সরিয়ে নিলে? বিরতি নিতে হবে। আর আগামী দিনে আবার নিশ্চয়ই যেভাবে দুটো ব্যালেন্স করে চলছিল, আগামী দিন নিশ্চয়ই এভাবেই চলবে। আপাতত একটু বিরতি। একদম ওখান থেকে বিরতি নিলেও সংসার, মা, এই জায়গাটা থেকে, স্ত্রী এই জায়গা থেকে কোনোদিন বিরতি নেওয়া যায় না, নেবেও না কখনো না, কিন্তু সেইটা সামলে এই যে এখানেও একটা নিজের দাপট তৈরি করা। আমার না সংসারে আমার ঠিক ওরকম মানে রোল নেই যে ওই একেবারে মানে, হ্যাঁ মানে ওই রকম স্ত্রী বা ওই রকম মেয়ে। আমার মেয়েও আমার বন্ধুর মতো, হ্যাঁ। আর সবকিছু সামলানোর জন্য আমি যাদের উপর ভরসা করতে পারি তারা আমার ফ্যামিলি মেম্বার্স, তাদের উপর ভরসা করেই আমার চলছে দিন ম্যাক্সিমামটাই। যে তাদের সাপোর্ট না থাকলে আমি এই এত কিছু করতে পারতাম না। আর আমার মেয়েও ভীষণ সাপোর্ট করে সব সময়। এই আমি সকাল হলে বেরিয়ে যাচ্ছি, অনেক রাত্রে ফিরছি, ওর সাথে অর্ধেক দিন আমার ভালো করে কথাই হয় না, দেখাই হয় না এই মুহূর্তে, মানে ইলেকশন টাইমে। আর এখন তো মানে কাল পরশু থেকে আমি রাতেও এখানে থাকবো, তো ওর স্কুল আছে, বাড়ির একটা বিশাল সাপোর্ট। হ্যাঁ বিশাল সাপোর্ট। আর আমার বাড়ির সব সময় মানে আমি যেটা যখন করতে চেয়েছি আমার বাড়ির লোক আমাকে সব সময় সাপোর্ট করেছে। আমার ফ্যামিলি খুব লিবারেল, তো সেই জায়গা থেকে আমি খুব লাকি যে এই মানুষগুলোকে আমার পরিবার হিসেবে আমি পেয়েছি। তারা না থাকলে আমি এটা করতে পারতাম না। এবার একটু একটা কঠিন প্রশ্ন করি, লাভলি, যেহেতু মানে এই সময়ে দাঁড়িয়ে শিক্ষা, স্বাস্থ্য, নারী সুরক্ষা নিয়ে ধরো এই দলকে নানানভাবে মানুষ নানান কথা বলছেন, সেখানে তোমার দাঁড়িয়ে কি পদক্ষেপ হবে এবং কিছুটা কি ভয় আছে? কারণ কিছু মানুষের রাগ তো আছেই, কি বলবে তুমি এটা নিয়ে? যারা বলছে সেটাও দেখতে হবে যে যারা বলছে তারা কাকে সমর্থন করছে, এবং যাকে সমর্থন করে কথাটা বলছে তাদের যে রাজ্যগুলো আছে যেখানে তারা সরকার চালায়, সেখানে নারীদের কি অবস্থা, কি অবস্থায় তারা আছে। যেখানে প্রতিদিন একটা করে মেয়েকে, বিশেষ করে একটা সম্প্রদায়ের মেয়েকে, দলিতদের, কোনো কোনো জায়গায় সংখ্যালঘুকে টার্গেট করে করে তাদের উপর অত্যাচার করা হয়, তাদেরকে মারা হয়, তো তারা নারী সুরক্ষা নিয়ে কথা বলে। এটা খুব হাস্যকর। নারী সুরক্ষা আমি একজন নারী হয়ে বলতে পারি যে আমাদের রাজ্যে যেভাবে মেয়েরা মাথা উঁচু করে সম্মান নিরাপদ মনে 100%, কলকাতা তো সব থেকে নিরাপদ শহর, এটা আমাদের কথা নয়, এটা সেন্ট্রালের রিপোর্ট, এটা এনসিআরবির রিপোর্ট যে কলকাতা সেফেস্ট শহর, সিটি। আর ওয়েস্ট বেঙ্গল এমন একটা জায়গা যেখানে মেয়েরা স্বাধীন, মেয়েদের সে আছে, এখানে ছেলে মেয়ে আলাদা বিভেদ করা হয় না, যেটা অন্য জায়গায় করা হয়, যে মেয়েদের কোনো, মেয়েরা কথা বলতে পারবে না, মেয়েদের ভয়েস থাকবে না, মেয়েরা ভোকাল হতে পারবে না, মেয়েদেরকে সবসময় ডমিনেট করা হয়। সেটা কিন্তু এই রাজ্যে হয় না। সেজন্য আমি আমার রাজ্যকে সম্মান করি যে এখানে মেয়েরা ছেলেরা কিন্তু সমান, সমান চোখে তাদের দেখা হয়। এবং একটা মেয়ে কখনোই তাকে সমাজ গুরুত্ব ততক্ষণ দেবে না যতক্ষণ না সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তখনই তার কথা শোনা হবে। সমাজটা এইরকম। তো সেই জায়গা থেকে আমাদের মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে চেয়েছেন যে মেয়েদেরকে কিভাবে সামনে আনা যায়, এবং যারা হাউস ওয়াইফ, যারা সবসময় এটা অনুভব করতো যে একটা মেয়ে কিভাবে, যে তার মানে বিয়ের আগে বাবার বাড়িতে থাকতো, বিয়ের পরে তাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবে, তার নিজের একটা বাড়ি পর্যন্ত নেই, হয় বাপের বাড়ি নয় শ্বশুর বাড়ি, তার নিজের কোনো ইনকাম নেই, সবকিছুতেই তাকে হয় বাবার কাছে চাইতে হচ্ছে, না হলে তার হাজবেন্ডের কাছে চাইতে হচ্ছে। এই মহিলাদের কথা ভেবে কিন্তু দিদি লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন, যেখানে অনেকে এটাকে কুৎসা করে, অপপ্রচার করে, ভিক্ষা দান এসব বলে, কিন্তু এটা যে একটা মেয়ের কাছে সম্মান, সেটা কিন্তু আমাদের বাংলার মহিলারা বুঝতে পেরেছে, এবং পেরেছে বলেই তারা দিদিকে ধন্যবাদ জানায়, দিদির পাশে থাকে। তার কারণ যে তারা স্বাবলম্বী হতে পেরেছে। 1 টাকা হোক আর 100 টাকা হোক, সেটা কিন্তু তার নিজস্ব, মাস গেলে তার অ্যাকাউন্টে ঢুকছে। এটা কিন্তু কোনোদিন কেউ ভাবেনি এইভাবে মেয়েদের জন্য, যেটা মমতাদি ভেবেছে। পাশাপাশি দেখো, মেয়েদেরকে সুরক্ষিত রাখার জন্য, মেয়েরা যাতে নিজের পায়ে কিছু করতে পারে, দাঁড়াতে পারে, আন্ডার 18 যাতে তাদের বিয়ে না দিয়ে দেওয়া হয়, তাদের জন্য কন্যাশ্রী চালু করেছে, যে তারা পড়াশোনা শিখুক, নিজের পায়ে দাঁড়াক, কিছু করুক, জীবনে পরিচিতি তৈরি করুক, তারপরে তাদের বিয়ে হোক। এটা একমাত্র মমতাদির পক্ষেই সম্ভব, যেখানে মেয়েরা সুরক্ষিত, যেখানে
স্বাস্থ্য বলো, শিক্ষা বলো, সবকিছুতে দিদি সমস্ত সেক্টরে, চাকরি, সমস্ত সেক্টরে, সব জায়গায়, সমস্ত শ্রেণীর মানুষের জন্য মমতাদি করেছে। আজকে বলো কৃষক থেকে শুরু করে মানে শ্রমিক থেকে শুরু করে আমাদের সংখ্যালঘু, আমাদের জেনারেল পাবলিক, আমাদের কৃষক বন্ধু করেছেন, আমাদের যারা মৎস্যজীবী তাদের জন্য ভেবেছেন, যুব সমাজের জন্য ভেবেছেন, ছাত্রদের জন্য ভেবেছে, মহিলাদের জন্য ভেবেছে, কার জন্য ভাবেননি? শিক্ষকদের নিয়ে তো একটা প্রশ্ন ওঠেই লাভলি। দেখুন, প্রশ্ন তো অনেক কিছু নিয়ে ওঠে, তাই না? কিন্তু সেই প্রশ্ন চিহ্নে সব প্রশ্ন চিহ্নকে ছাপিয়ে যায় বাংলার উন্নয়ন, যেটা 34 বছর একটা সরকার কোনোদিন ভাবতে পারেনি। আর বিজেপি যেই রাজ্যগুলোতে বিজেপি শাসন করছে, তারা পশ্চিমবাংলায় এসে পশ্চিমবাংলাকে নকল করে তারা অনেক কিছু বাইরে করতে চায়, কিন্তু করতে পারে না। তারা এখন দুদিন আগে এই বিজেপির নেতারা বলছিল যে লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা, মানুষ লাইনে দাঁড়িয়ে ভিক্ষা নিচ্ছে। আজকে তারাই পাল্টি খেয়ে বলছে যে আমরা এলে 3000 টাকা, 3000, একদম ডাবল। কিন্তু এইটাই তফাৎ যে দিদি আগে দিয়ে তারপরে আশীর্বাদ চান, আর বিজেপির নেতারা বলে আগে দাও ভোট, তারপরে দেবো, আর ভোট না দিলে তোমার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেবো, তোমার পেটে লাথি মারবো, তোমার বাংলা আবাসের টাকা বন্ধ করে দেবো, গরিব বাচ্চাদের মিড ডে মিলের টাকা দেবো না, জল জীবন মিশনের টাকা দেবো না। এইটা বিজেপির চরিত্র। তো এইভাবে চোখ রাঙিয়ে থ্রেট করে বাংলার মানুষের সেন্টিমেন্ট কখনো আদায় করা যায় না। টাকা দিয়ে কি মানুষ কেনা যায়? না, টাকা দিয়ে মানুষ কেনা যায় না, কারণ বাঙালিদের প্রতি যাদের কোনো আবেগ নেই, বাংলার প্রতি যাদের কোনো ভালোবাসা নেই, তারা বাংলাকে কি করে চালাবে? বাংলার মেয়েই জানবে বাঙালিদের মনের ইচ্ছে, মনের কষ্ট, মনের দুঃখ। বাংলার মাটা কি করে কাঁদে, কেন কাঁদে, আজকে এরা কাঁদছে কেন রান্নাঘরে বসে, যে গ্যাসের এই ক্রাইসিস, মানে সবটা অপরিকল্পিত। সবটা মানুষকে লাইনে দাঁড় করিয়ে যেভাবে হয়রানি করছে, মানুষকে তার রান্নাঘরে হয়রানি করছে, মানুষকে তার শোবার ঘরে হয়রানি করছে, মানুষকে রাস্তাঘাটে হয়রানি করছে, মানে প্রতি মুহূর্তে। এটা একটা জনবিরোধী সরকার, যারা কোনোদিন মানুষের জন্য ভালো কিছু ভাবেনি। আর একটাই তারা টার্গেট রেখেছে এখন বাংলার জন্য, যে হিন্দু মুসলমান, ধর্ম ছাড়া, ধর্মীয় মেরুকরণ ছাড়া তাদের কাছে আর কিছু হাতিয়ার নেই। এক তো এসআইআর এর নাম করে ভোট চুরির একটা চেষ্টা, আর দ্বিতীয়ত হচ্ছে মানুষকে ভুল বোঝানো। কিন্তু বাংলার মানুষ, আমাদের বিশ্বাস যে এত বোকা নয়, তারা জানে যে বাংলা কার হাতে সুরক্ষিত থাকবে, তার হাতেই বাংলা থাকবে, বহিরাগতর হাতে বাংলাকে তুলে দেবে না। কারণ বহিরাগতর হাতে যদি বাংলাকে তুলে দেয়, তাহলে বাংলার মানুষ বেঁচে থাকা তো দূরের কথা, স্বাধীনভাবে বাঁচতে পারবে না। তাকে মাছ মাংস খেতে গেলেও বিজেপির নেতাদের পারমিশন নিতে হবে। আমি যে আজকে তুমি জিন্স পরে এসছো, তোমাকে পরে আসতে দেবে না, বন্ধ করে দেবে। ওইবার শাড়ি পরে তোমাকে চলতে হবে, কি শাড়িটাও তারাই ড্রেস ঠিক করে দেবে, তুমি তাকে বিয়ে করবে সেটাও তারা ঠিক করে দেবে। তো এটা বাংলার কালচার নয়। একদমই শেষ করব, প্রচন্ড ব্যস্ততা। কিন্তু একটা কথা, যে তুমি যেহেতু কথা বলছো ভালোভাবে, সেই কারণেই জিজ্ঞাসা করা। তুমি একটু আগে বলে কাল থেকে রাতে থাকতে হবে, কিছুদিন আগে দিদির একটা কথা অনেক আঘাত পেয়েছিলেন, যে রাত 8টার পর মেয়েরা বাইরে বেরোবেন না। কি বলবে, এটা কোথাও কন্ট্রাডিক্ট করে? না, একদমই কন্ট্রাডিক্ট করে না। দিদি এটা বলেছিলেন সার্বিকভাবে, তিনি চিন্তা ভাবনা করে বলেছিলেন যে অনেক মেয়েরই অনেক ক্ষেত্রে, এটা আমি বলবো কোথাও গিয়ে একটা ঠিক তার চিন্তা ভাবনা ছিল যে অপশন থাকা উচিত। যে অনেক মহিলারাই আছে, আমরা দেখেছি কর্মক্ষেত্রে, তারা নাইট ডিউটিকে অ্যাভয়েড করতে চায়। তার বাড়িতে নানা রকম সমস্যা থাকে, তার কারুর বাচ্চা ছোট, কারুর বাচ্চাকে দেখতে হয়, বাড়ির পরিবেশ একরকম থাকে, বা সবার বাড়িতে কিন্তু এটা মেনেও নেয় না। অনেক সময় আমি দেখেছি অনেকের ক্ষেত্রে এটা হয়েছে যে তাকে সেই কাজটা ছেড়ে দিতে হয়েছে, তার কারণ তাকে নাইট ডিউটি করতে হবে বলে। এবার সব জায়গায় তো এটা হয় না যে তুমি তোমার মতো করে চুজ করতে পারো যে আমি নাইট ডিউটি করবো না, কিন্তু আমাকে কাজে নিতে হবে, সেটাও না। প্রাইভেট সেক্টরে আরো বেশি এটা, গভর্নমেন্টের তো একটা টাইম আছে, প্রাইভেট সেক্টরে তো টাইম নেই। সেই জায়গা থেকে যেই চিন্তা ভাবনাটা বা যেই কথাটা উনি বলেছিলেন, সেটা আমরা এটাকে এইভাবে দেখি না যে কোনো মানুষের স্বাধীনতাকে হস্তক্ষেপ করা। সেটা একটা অপশন অবশ্যই যদি থাকতো বা যদি থাকে, সেটা আমি মনে করি যে মেয়েদের জন্য ভালোই। সামনে আরো ভালো কাজ হোক, আরো উন্নয়ন হোক, আমরা সকলেই চাই বাংলার ভালো হোক। শেষ করব, কিন্তু শেষে কি মনে হয় যে এটা তোমার কখনোই ভয় লাগেনি, যেহেতু দর্শক ভাগ হয়ে যায় অনেক সময় দলগত কারণে, কখনো হয় লাভলি মনে হয় যে অভিনেত্রী হতো, মানে বিধায়কের ঊর্ধ্বে গিয়ে বলবো না, পাশাপাশি অভিনেত্রীও, সেখানে দর্শক ভাগ হওয়ার ভয় থাকে? না, সেটা আমার খুব একটা মনে হয় না, কারণ ভাবায় না। সেটা আমাকে দেখো, যারা আমরা অনেকদিন থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত আছি,
কিছু মানুষ আছে যাদের স্বভাব ট্রোল করা, কিছু মানুষ আছে যাদের স্বভাব কুৎসা করা। আমাকে না এইগুলো খুব একটা বিচলিত করে না, মানে এগুলো আমি হয়তো এতদিন এটাকে ফেস করে, আর এখন আরো অনেক বেশি, কারণ সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ। আগে এটা 10-15 বছর আগে এটা ছিল না এতটা। তো এখন এটা না ব্যক্তিগত রুচিবোধের পরিচয়, তো সেই সমস্ত মানুষকে নিয়ে আমার মনে হয় খুব একটা বিচলিত হওয়া উচিত না। আর আমি ব্যক্তিগতভাবে খুব পজিটিভ একজন মানুষ, আমি খুব একটা নেগেটিভ বোঝাই জিনিস যায় আমাকে সেটা। বিচলিত করতে পারে না। আমি সবসময় পজিটিভ ভাবি, পজিটিভ থাকি, আর পজিটিভ আগামী দিনেও পজিটিভ ভাবেই আমি এগিয়ে যেতে চাই। তো ভাগাভাগির কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, কিছু মানুষের ভালো নাও লাগতে পারে, সবার যে আমাকে ভালো লাগবে তার কোনো কথা নেই, কিন্তু আমাকে দেখতে হবে যে এত মানুষ যখন ভালো বলছে বা ভালোবাসছে বা ভালোবাসা পাচ্ছি, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। যে বাসছে না সেটা নিয়ে আমি তার প্রতিও আমার কোনো রাগ বা ক্ষোভ বা দুঃখ কিছু নেই, ঠিক আছে, কিন্তু যারা বাসছে আমি তাদের কথা ভেবেই এগোতে চাই। থ্যাংক ইউ সো মাচ। তোমায় আজ জিজ্ঞাসা করবো না কতটা আত্মবিশ্বাসী, তোমার প্রশ্ন উত্তরেই বোঝা গেল যথেষ্ট আত্মবিশ্বাসী নিজের কেন্দ্র নিয়ে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।